হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সকলেই ভালো আছেন। অফিস থেকে বেরিয়ে দেখলাম ঘন মেঘে ঢাকা আকাশ। সবিতা মায়ের সঙ্গে দেখা করতে গেছে, আমাকে বলেছে অফিস থেকে ফেরার পথে ওকে যেন নিয়ে যায়। আকাশে যা অবস্থা দেখছি, ঝড় বৃষ্টির আশঙ্কা, অন্যদিকে নতুন বইয়ের আদেশ। হাওড়া থেকে ট্রেনে উঠে কয়েক স্টেশন যেতেই শুরু হলো বাঁধ ভাঙা বৃষ্টি। ট্রেনের কামরার ভিতরে আছড়ে পড়ছে বৃষ্টির ছাট। কেউ কেউ ট্রেনের মধ্যে ছাতা খুলে বসে আছে। ছাতা নিয়ে বেরোলে বাইরে ফেলে আসি, বলে ছাতা নিয়ে আর বেরোই না। ব্যান্ডেল স্টেশনে গাড়ি দাঁড়াতে লাফিয়ে নেমে পড়লাম। উল্টো দিকে ডাউন ব্যান্ডেল লোকাল ছাড়ার অপেক্ষায়। ভাবলাম উঠে বাড়ির দিকে যাব নাকি। সবিতার মুখ মনে পড়ল, আমার জন্য অপেক্ষা করছে, বেচারি না গেলে দুঃখ পাবে। এতটা যখন এসেছি রিকশায়, আর তো মোটে মিনিট 10 পথ। কিন্তু হতচ্ছাড়া, বৃষ্টি থামলে তো। পায়ের চটি ভিজে আমসত্ত্ব। একটু চা হলে ভালো হতো। এগিয়ে একটা হুইলারের দোকানে গিয়ে বললাম, ভাই চা হবে? দোকানের লোকটি অদ্ভুত চোখ মেলে আমাকে দেখে। মনে মনে ভাবি কিছু ভুল বললাম নাকি। পাশের একজন বলল, ধুর মশাই, দেখছেন না জল ঢুকে উনুন নিভে গেছে। পুরানো আমলের কড়ি বর্গার ছাদ, একতলা বাড়ি, খানচারেক বড় বড় ঘর, সামনে একফালি জায়গায় নানা পাতা বাহারি গাছের জঙ্গল, বাড়ির পাশে টিন দিয়ে ঘেরা বাথরুম। সবিতা বিয়ের আগের দিন পর্যন্ত বিধবা মা শান্তিলতার সঙ্গে এখানে থাকত। এখন শান্তিলতা একা। সঙ্গী বলতে এখন একটি ঘর নিয়ে নামমাত্র ভাড়ায় থাকা 3 সদস্যের একটি দরিদ্র পরিবার। প্রমোটারের সঙ্গে কথা চলছিল, ইতিমধ্যে মেয়ের বিয়ে ঠিক হয়ে যাওয়ায় এই আলোচনা সাময়িক স্থগিত। তবে 50 অতিক্রান্ত শান্তিলতার আঁটুসাঁটো চেহারায় আভিজাত্যের ছাপ। বিয়ের পর অষ্টমঙ্গলায় একবার জামাইকে সঙ্গে নিয়ে এসেছিল মেয়ে। জামাই ফর্সা, কার্তিকের মতো চেহারা। বৃষ্টি থামার লক্ষণ নেই। কতক্ষণ অপেক্ষা করা যায়? স্টেশন হতে বেরিয়ে রিকশা স্ট্যান্ডের দিকে এগিয়ে গেলাম। সারি সারি রিকশা দাঁড়িয়ে, কিন্তু চালক নেই। আশেপাশে আছে কোথাও, এই বাদলায় কেউ যাবে বলে মনে হলো না। হাঁটা শুরু করা যাক। রাস্তায় হাঁটু জল। ঘুলল করে জল ঠেলে কাপড় গুটিয়ে এগোতে লাগলাম। সবিতাকে নিয়ে ফেরার সময় ওকেও আসতে হবে এভাবে। আজ রাতে বাড়ি ফিরব না। অফিস না গিয়ে সকালে খেয়ে দিয়ে বাড়ি ফিরে আসব। পথ যেন শেষ হতে চায় না। হাঁটু টনটন করছে। ঝপ করে চারদিক অন্ধকার হয়ে গেল। এই দুর্যোগে আবার লোডশেডিং, জামাই বরণের সুন্দর ব্যবস্থা। ঘুটঘুটে অন্ধকার নর্দমায় না পরিশেষে। সাবধানে চলতে চলতে সবিতাদের বাড়ির সামনে পৌঁছলাম। বাগানে জল দড়িয়ে গেছে। গাছগাছালি পেরিয়ে রোকে উঠে দরজায় কড়া নাড়ি। কোনো সাড়া শব্দ নেই। ভিতরে কেউ নেই নাকি? ঘুমিয়ে পড়ল নাকি? কটা বাজে? কবজি ঘুরিয়ে ঘুরি দেখব কি, অন্ধকারে নিজেকেই দেখতে পাচ্ছি না। জোরে হাঁক পারলাম, সবিতা, সবিতা। কে এ? খ্যানখ্যানে গলায় আওয়াজ এলো ভিতর থেকে। আমি নীলু। দরজায় শব্দ হচ্ছে, মনে হয় খুলছে। দরজা খুলে হারিকেন উঁচিয়ে কে এল বোঝার চেষ্টা করছেন শান্তিলতা। মা, আমি নীলু। সবিতা আসেনি? না বাবা, শুভ তো আসে নাই। কেন, কিছু হয়েছে? আসেনি, বেকার এই দুর্যোগ ঠেলে আসা। কি করব ভাবছি, শাশুড়ি বললেন। তুমি ভিতরে এসো বাবা। ভিতরে ঢুকতে আমার হাতের ব্যাগটা হাত বাড়িয়ে নিয়ে বললেন, তুমি তো স্নান করে গেছো। দাঁড়াও, একটা গামছা দিচ্ছি। আমি একটু বাথরুমে যাব। বারান্দায় জল আছে। শান্তিলতার চোখ চকচক করে ওঠে, জামাই যেন হাতে সাপ ধরে খেলা দেখাচ্ছে। বালতির জলে হাত পা ধুয়ে ঘরে ঢুকে দেখলাম এখানে ওখানে গামলা ডেকচি রয়েছে মেঝেতে। তাতে উপর থেকে টপটপ করে জল পড়ছে। পুরানো পেটা ছাদ, কতকাল সংস্কার হয় না। কোনোদিন হয়তো ভেঙে পড়বে। শাশুড়ি হাঁকড়ে চেয়ে আমাকে দেখছেন। আমি হেসে বললাম, এত জল ঠেলে আসতে হাঁটু টনটন করছে। তুমি বসো, আমি তেল মালিশ কইরা দিতেছি। না না, আপনি কেন করবেন? ও কিছু না। চুপ করো, কথা কইও না তুমি আমার বেটার মতো। দাঁড়াও, কাপড় দিতাছি।
একটু পরে পাশের ঘর থেকে একটা থান কাপড় এনে আমাকে পরতে দিয়ে পাশের ঘরে চলে গেলেন। শান্তিলতার কপালে দুশ্চিন্তার ভাঁজ। মাইয়ার লগে জামাইয়ের কিছু হইল কি? মায়াদা যা মেজাজি তারে বিশ্বাস নাই। হাটের উপর জামাইয়ের ঝোলা ব্যাগ দেখে খেয়াল হয়, তাড়াতাড়ি ব্যাগ খুলে কাগজপত্র বের করে ফেললেন। একটা বই দেখে হারিকেনের আলোয় নিয়ে দেখলেন। এইটা আবার কি বই? পাতা উল্টাতে শরীরে বিদ্যুতের ঝিলিক খেলে গেল। দ্রুত বইটা ব্যাগে ভরে রাখেন। স্টোভ জ্বালিয়ে একটা ছোট অ্যালুমিনিয়ামের বাটিতে 2 কোয়া রসুন ফেলে তেল গরম করতে লাগলেন। শুভুটা যা বদ মেজাজি জামাইয়ের লগে কি হয়েছে কে জানে। চিন্তাটা শান্তিলতার মনকে অশান্ত করে। খেয়াল হয় ঝোলা ব্যাগটার কথা। দরকারি কাগজপত্র আছে। অন্ধকারে হাতড়ে হাতড়ে পাশের ঘরে গেলাম। চেয়ারে হেলান দিয়ে বসলাম। একটানা অনেকটা পথ জল ভেঙে পা দুটো অসাড়। গরম তেলের স্পর্শে বেশ সুখ হচ্ছে। কিনিয়া শুভুর লগে গোলমাল সেইটা শান্তিলতা বোঝার চেষ্টা করেন। জামাই ভাইঙ্গা বলে নাই। কিছু একটা নিরস হইছে, নাইলে এই দুর্যোগের রাইতে জল ভাইঙ্গা এতদূর আইত না। জামাইয়ের সাড়া নাই। ঘুমাইয়া পড়ল নিকি। পিছন ফিরে তেল নিতে গিয়ে বাটিটা উল্টে গেল। মেঝে থেকে তেল কেকে বাটিতে তুলে মালিশ করতে থাকেন শান্তিলতা। আমার ঝিমুনি এসে গেল। বাবা, আরাম হইছে? আমি চোখ খুলে লাজুক হাসলাম। শান্তিলতা হারিকেন হাতে উঠে দাঁড়িয়ে এক পা এগোতেই মেঝতে পড়ে থাকা তেলে পিছলে হিহি বলে আছড়ে পড়ে কোমর চেপে যন্ত্রণায় কাতরে উঠলেন। হারিকেন নিভে গিয়ে সারা ঘর অন্ধকার। কিছুই দেখতে পাচ্ছি না। দেশলাই জেলে হারিকেন ধরালাম। চিমনি নেই, আলোর শিখা তীর করে কাঁপছে। উঠছেন কেন? বসে জিরিয়ে নিন। দিও সারা রাত পড়ে আছে। 2টা সিদ্ধ না করলে খাইবা কি? যেমন লেংচে লেংচে স্টোভ জ্বালিয়ে ভাত করছে, বুঝলাম বেশ লেগেছে। লাজুক মুখে বসে থাকি। খিচুড়ি আর ডিম ভাজা করতে করতে রাত প্রায় 12টা। বাইরে বৃষ্টির দাপট মনে হলো একটু কমেছে। লাইটটা এলে স্বস্তি মিলত। এমনি লোড শেডিং হলে এতক্ষণ থাকত না। ঝড়ে তার ছিঁড়ে বিপর্যয় ঘটেছে হয়তো। তাহলে কাল সকালের আগে সারাবার প্রশ্নই আসে না। আমরা খেতে বসলাম। খিদের মুখে গরম গরম খিচুড়ি খুব ভালো লাগছিল। তার সঙ্গে ডিম ভাজা আর আচার, ও দারুণ। উনি আচার নেননি জিজ্ঞেস করি। মা, আপনি আচার নিলেন না? না বাবা, কুমড়ে বেদনা অখন টক খাওন ঠিক হইব না। ভদ্রতার খাতিরে বলি। জামাইয়ের কথা শুই না তো খারাপ লাগে না, তবু শুভুর লগে কিছু হয় নাই তো এই চিন্তা পিছু ছাড়ছে না। খাওয়া শেষ হলে জলের মগ নিয়ে উঠে দাঁড়াতে শান্তিলতা বললেন, দেখো বাবা, তেলে পিছলাইয়া যায়ও না। শান্তিলতা বাসনপত্র গুছিয়ে বিছানা গোছগাছ করতে থাকেন। জামাইকে দেখে বললেন, বাবা, ওই ঘরে ছাদ দিয়া জল পড়ে, তুমি এইখানে শো। আমি ওই ঘরে শুইতাছি। বয়স্কা গুরুজন ব্যাপারটা আমার কাছে অমানবিক লাগে। আমি বললাম, তা হয় না মা। আপনি এখানে থাকুন, একটা তো মোটে রাত আমি ওই ঘরে শুই। যদি কিছু মনে না করো তাইলে তুমি আমার কাছে শুইতে পারো। বিছানাটা বড় আছে, প্রস্তাবটা মন্দ না। শান্তিলতা বিছানার একপাশে শুয়ে পড়েন। বৃষ্টি কমলেও ঘন ঘন বিদ্যুৎ চমকাছে। বারান্দায় কাচের জানলা দিয়ে আলো এসে ঝাঁকতে পড়ছে ঘরে। হারিকেন নিভে গেল। ঘরে ঘুট ঘুট করছে অন্ধকার। একদিক দিয়ে ভালো হলো, কেউ কাউকে দেখতে পাচ্ছি না। শুয়ে আছি, ঘুম আসছে না। একসময় নাক ডাকার শব্দ পেলাম। বুঝলাম ঘুমিয়ে পড়েছেন। রাত কত হবে? বালিশের নিচ থেকে ঘড়ি বের করে চোখের সামনে ধরে রাখি, বিদ্যুৎ চমকালে দেখব। 2:30 বেজে গেছে, এবার শুয়ে পড়া যাক। ভোর হতে সবিতা ব্রাশ নিয়ে দাঁত মাজা শুরু করে। সবাই ঘুম থেকে ওঠেনি। মণিমালা দেখল কাকির চোখ মুখ ফোলা। রাতে ঘুমায়নি নাকি? তাকে দেখে কাকি বলল, মণি, আমি এখন বেরোচ্ছি, তুমি দিদি উঠলে বলে দিও। কোথায় যাবেন জানার ইচ্ছে হলেই মণিমালা সাহস পায় না কাকির মুখ দেখে জিজ্ঞেস করার। মা উঠলে বলে দেব। মণিমালা ভাবে রাঙা কাকু রাতে বাড়ি ফেরেনি। কোথায় যেতে পারে? রিকশার প্যাক প্যাক শব্দ শোনা যাচ্ছে। রাস্তায় শুরু হয়েছে লোক চলাচল। তাহলে জল নেমে গেছে।
নীলকান্ত ঘুম ভেঙে উঠে বসে। পাশে শায়িত শাশুড়ির দিকে চোখ পড়তে চমকে ওঠে। শাশুড়ির সাড় নেই। ডাকবো কি না ভাবছি। তাহলে কি জেগে আছেন? তাকিয়ে দেখুন চোখ বন্ধ, কিন্তু মুখে মৃদু হাসি। কাচের জানলায় চোখ রেখে সবিতা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। দরজায় টোকা দেবে কিনা, পরমুহূর্তে মনে হলো দরকার নেই। 25-এর বদলে 50-এ যদি এত সুখ থাকো তুমি ওই বাগান নিয়ে। বন্ধুরা, আজকের ভিডিওতে এখানেই শেষ করলাম। অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছে বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন। ধন্যবাদ। বন্ধুরা, আমি সোহান। তখন আমার বয়স 19, ইন্টারমিডিয়েট এ পড়াশোনা করি। গল্প পড়তে পড়তে মা ছেলের গল্পগুলো অনেক ভালো লাগত। এদিকে রেজাল্ট খারাপ হতে শুরু করলো, মা কিছুটা আঁচ করতে পারল বিষয়টা। মা আমাকে বলল, সোহান বাবা, তোর কি হয়েছে? সারাদিন ঘরের মধ্যে থাকো, তারপরে ও পড়াশোনা করছো না। সারাদিন কম্পিউটারের সামনে বসে কি যেন করো। তারপর মা বাবাকে ফোন দিয়ে কি বলল, বাবা আমাদের নানু বাড়ি থেকে ঘুরে আসতে বলল। আমাকে আর আম্মুকে দেখলে কেউ বলবে না আমরা মা ছেলে, সবাই ভাবে আমরা ভাই বোন। আম্মু আর আমি একবার নানু বাড়ি গেলাম, মামাতো ভাই বোনদের সাথে অনেক গল্প করলাম। রাতে শোবার সময় হলো বিপত্তি। মামারা সবাই যে যার মতো আলাদা হয়ে গেছে। শোবার ব্যবস্থা হলো নানা নানির মাঝখানে, আমি একপাশে, নানা নানি একপাশে। নানু বাড়িতে বিড়াল পালতো, বিড়ালগুলো ঘুমাতে গেলে শরীরের উপরে ঘুমাইত। সবাই ঘুমিয়ে গেছে, আমার ঘুম আসছে না। রাত তখন 2টা, সবাই ঘুমে। আমি সাহস করে একটা হাত রাখলাম, দেখলাম মা কোনো সাড়া শব্দ নেই। তখন আরও সাহস নিয়ে মোবাইলে স্ক্রিন লাইট অন করে নিচে চলে গেলাম। একটু পরেই মা মোবাইলের আলো জ্বালিয়ে দেখল কে। মা আমাকে দেখে বলল, তুই? আমি তখন মাকে বললাম, কথা বইল না নানা, নানি উঠে পড়বে। মা তখন ভাবল আমার কথায় যুক্তি আছে, তাই কিছু বলল না। আমি শান্তি নিয়ে ঘুমাই পড়লাম। সকালবেলা ঘুম ভাঙল মায়ের ডাকে, দেখলাম সবাই উঠে পড়েছে, আমি একাই শুয়ে। সবার নাস্তা করা শেষ, আমি একাই বাকি। নানা নানি ডাকতে আসেনি, তাই মা নিজেই ডাকতে আসছে। ডেকে উঠিয়ে দিয়ে চলে গেল, আমাকে কথা বলার সুযোগ দিল না। আমি উঠে বাথরুমে গিয়ে বের হলাম হাত মুখ ধুয়ে। নাস্তা করে আবার সারাদিন এদিক সেদিক ঘুরে বেড়ানো। দুপুরে মামাতো ভাই এর সাথে বড় মামার বাড়ি খাবার খেলাম। রাতে সবাই মিলে এক জায়গায় খাবার খেলাম। খাবার খাওয়া শেষ করতেই মায়ের ফোনটা বেজে উঠল, দেখি বাবার ফোন। মনের মাঝে কি একটা ভয় কাজ করতে লাগল। মা কথা বলল, বাবা আমার কথা জানতে চাইল। মা স্বাভাবিক উত্তর দেয়, একটু স্বস্তি পেলাম। বাবা জানতে চাইল কবে আসব। মা বলল, কালই চলে আসব, বিকেল বা সন্ধ্যায়। এই কথা শুনে মন খারাপ হয়ে গেল। নানা নানি ও বলল, কতদিন পরে এলি, তাও 2 দিন থেকেই চলে যাবি। জামাইকে ও আসতে বলো না, একটু ঘুরে যাক। মা শুধু বলল, তোমার জামাই মহা ব্যস্ত মানুষ, তার কি এই সময় আছে? রাতের খাবার খেয়ে সব মামাতো ভাইবোনরা মিলে নানুকে ধরলাম, গল্প বলতে হবে। নানু ও রাজি হয়ে গেল, বসে পড়লাম সবাই, গল্প শুনছি শুনছি অনেক রাত হয়ে গেল। এইবার ঘুমানোর পালা। নানু আর আমি একদিকে, বাকি সবাই যে যার ঘরে চলে গেল। গিয়ে দেখি গতকাল এর মতোই জায়গা রাখা হয়েছে। মনটা খুশিতে নেচে উঠল যে মা তো কিছু বলেনি, স্বাভাবিক আচরণ করেছে, আর রাগ ও করেনি, তাহলে হয়তো আজও কিছু বলতে পারব। বিছানায় এসে ও নানু অনেক বিষয় নিয়ে কথা বলা শুরু করলেন। এই আমার পড়াশোনা, নানুদের জমিজমা সহ অনেক কিছু। আবার একটু দুষ্টুমিও করলেন যে আমার কোনো বান্ধবী আছে কি না। তখন মা বলল, না বাবা, ও সারাদিন ঘরে থাকে, একদম বের হয় না। তখন আমাকে ব্যায়াম সম্পর্কে অনেক ভালো দিক বলতে বুঝাতে লাগলো। এদিকে আমার অনেক ঘুম চলে আসলো। একটু পরেই আজান হলো, সবাই উঠে পড়ল, মা ও উঠে পড়ল। আমিও আজ উঠে পড়লাম, দেখলাম মা মুচকি মুচকি হাসছে। সবাই একসাথে খাবার খেলাম। নানু আমাকে থেকে যেতে বলল। আমি মানা করলাম। খাবার খেয়েই মাকে বললাম, মা আর 2-1 দিন থাকি। মা বলল, না বাবা, তোর ইচ্ছে হলে থাক। তোর বাবা একা একা কি খাচ্ছে, কি করছে, কষ্ট হচ্ছে। আমি আবার বললাম, তুমি না বললা বিকেলে যাবা, এখুনি কেন? আসলে আমার নানু বাড়ি আইসা অনেক ভালো লাগছে, থাকতে ইচ্ছে হচ্ছিল। মা তখন বলল, না তোর বাবা ফোন দিছিল, এখুনি যেতে বলছে। 2 জন রেডি হয়ে বের হয়ে গেলাম আমাদের বাড়ির উদ্দেশ্যে। এখানে বলে রাখা ভালো, আব্বু চাকরির সুবিধার জন্য যেই জায়গায় অফিস ওই স্থানে জায়গা কিনে বাড়ি করেছে, ওটা শহর এলাকা। আমার দাদা বাড়িও আছে ওইটা, ও গ্রামে আমার দাদু নেই, দাদি আছে, তবে উনিও বেশ সুন্দর। বয়সকালে যে উনি কি রকম সুন্দর ছিলেন, উনাকে দেখে যে কেউ আঁচ করতে পারবে।
মা আর আমি বের হয়ে সিএনজি খুঁজে না পাওয়ায় গাড়িতে উঠলাম, দেখি গড়িতে ভিড়, দাঁড়িয়ে যেতে হবে। আমরা নেমে যেতে চাইলে এক ভদ্রমহিলা বলল, আমি নেমে যাব, সামনে এখানে বসো একজন। একটা সিট পেলাম কিছু রাস্তা যাওয়ার পরে। আরও কিছু রাস্তা যাওয়ার পরে মায়ের পাশের সিটটা খালি হলো। আমি বসে মাথায় হাজার চিন্তা নিয়ে এগিয়ে যাচ্ছি গন্তব্যে। মায়ের দিকে বারবার তাকাচ্ছি, মা ও সেটা খেয়াল করল। মা আমাকে বলল, কি হয়েছে বাবা? আমি বললাম, কিছু না। দুইজন দুজনের মতো চুপ থাকলাম। এর মাঝে কখন আমাদের বাড়ির স্টেশন চলে আসছি, খেয়াল হলো বিশাল একটা বিল্ডিং দেখে, যা আমাদের স্টেশনের চিহ্ন বলা যেতে পারে। গাড়ি থেকে নেমে তখন খেয়াল করলাম অনেকগুলো ব্যাগ। মাকে জিজ্ঞেস করতে বলল, এইগুলো তোর নানি দিয়ে দিচ্ছে। কি দিচ্ছে? বাড়ি গিয়ে দেখা যাইব। আমি অবস্থা বুঝে রিকশা নিলাম। বাড়িতে পৌঁছে দেখলাম আব্বু অফিসে যাবে, রেডি হয়ে আমাদের জন্য অপেক্ষা করছে। আমরা আসতেই আব্বু জিজ্ঞেস করলেন, কেমন আছি দুইজনে? চেহারা এমন হয়েছে কেন, রাতে ঘুমাও না? আব্বু এই বলে বের হয়ে গেল। অফিসে লেট হয়ে গেছে। এমনিতেই আমার ভয় কাজ করতে লাগলো। মা সব ব্যাগ খুলতে লাগলো। দেখলাম দুপুরের খাবার দিয়ে দিচ্ছে আর অনেক রকমের সবজি। কিছু সময় পরে মা রান্নাঘরে কাজ করছে। আমি গিয়ে মায়ের এক পাশে দাঁড়াইলাম। মা জিজ্ঞেস করল, কিছু বলবি? আমি কিছু বলার সাহস পাচ্ছিলাম না। মা বলল, ভয় নেই, বলো কি বলবা। আমি কিছু বলছি না, তাই মা বুঝতে পারল কি বলতে চাচ্ছি। মা বলল, চিন্তা করো না, তোমার বাবাকে কিছু বলিনি। মা মনে হয় আমার মনের সব কথা বুঝতে পারে। তিনি আমাকে বলল, বাবা মন খারাপ করো না। আমি আবার ও চুপ হয়ে গেলাম। হঠাৎ মনে পড়ল সামনে 3 দিন পরে আমার জন্মদিন, আমার 20তম জন্মদিন। মাকে বললাম, আমাকে আমার এই জন্মদিনে কি গিফট দিবা? মা বলল, কি চাস? আমার চিন্তা করা দেখে মা বলল, কি রে, কি ভাবিস? আমি বললাম, কিছু না। মা তখন বলল, যা ঘরে গিয়ে রেস্ট নে। আমি মন খারাপ করে বাড়ি থেকে বের হয়ে মাঠে গেলাম। সবাই খেলাধুলা করছে। আমি এক কোনায় বসে খেলা দেখছি ঠিক, কিন্তু মাথায় হাজার রকমের চিন্তা আর ভয়। সন্ধ্যার পরে বাড়িতে ফিরলাম। বাবা বাড়িতে। আমাকে দেখেই বাবা ডাকল, কি ব্যাপার, সন্ধ্যার পরে বাইরে, কি এখানে আসা? অনেক কষ্ট করে সোফা পর্যন্ত গেলাম, গিয়ে দাঁড়ালাম। বাবা হাত ধরে বাবা মা এর মাঝখানে বসালেন, বললেন, নানু বাড়িতে কেমন লাগলো? তখন বলালম, সবার সাথে খেলাধুলা করেছি, রাতে নানু গল্প করেছে, সব কিছুই বললাম। মা রাতের খাবার রেডি করতে যাবে বলে বলল, আচ্ছা তোমরা গল্প করো, আমি খাবার রেডি করি। তখন ঘড়িতে খেয়াল করলাম 9টা বাজে। আমি তো ভাবছি আজ এত আগে কেন? পরে মনে পড়ল, আমি তো আজ অনেক লেট করে বাড়িতে আসছি। যাই হোক, সবাই মিলে খাবার খেলাম। আম্মু টিভি দেখতে লাগলো, আমাকে পড়তে যেতে বলল। আব্বু বলায় ঘরে এসে পড়তে বসলাম, কারণ আব্বু অনেক রাগী মানুষ। কিছুক্ষণ পরে বাবা মা ঘুমাতে গেল। আমি আমার রুম থেকে দরজা বন্ধ করার আওয়াজ পেলাম। কখন যে 1 বেজে গেছে খেয়াল করিনি। জন্মদিনের দিন সকাল বেলা ঘুম থেকে উঠে বাবা মা দুইজনকেই আমার ঘরে আবিষ্কার করলাম, আমাকে উইশ করল। আমি বাবা মা এর দিকে তাকিয়ে আছি। বাবা কি যেন বলল মাকে। পরে বাবা অফিসের জন্য বের হলো। মনে কৌতূহল হলো, কি বলল? কি হতে পারে? আমি অপেক্ষায় রইলাম, কি হবে কি হবে। উঠে ফ্রেশ হয়ে নাস্তা শেষ করলাম। মা এখনো কিছু বলছে না। আমি বললাম, মা বাবা কি বলে গেল? মা বল, সময় হলেই সব কিছু বুঝতে পাবি, এখন যা পড়তে বস। আমি বললাম, একটু কিছু হিন্টস দেও। মা বল, সে এখন বলা যাবে না, দুপুরে তোর বাবা চলে আসবে, তখনই জানতে পারবি। আমি দুপুরের জন্য অপেক্ষা করতে লাগলাম, কখন দুপুর হবে। যথারীতি দুপুরে বাবা আসলো। মা আমার প্রিয় সব খাবার রান্না করেছে। সবাই খাওয়া শেষে মা আমার রুমে আসলেন। বাবা বল, তোর জন্য সারপ্রাইজ আছে। আমি বললাম, কি বাবা? আমি বললাম, বলো না বাবা, কি? বাবা বল, সে আজ বিকেলে পাবি, আমি আর তোর মা দুজনে মিলেই গিফট দিচ্ছি। বাবা আমাকে টেনশনে ফেলে দিল। মা বল, আচ্ছা রেস্ট নে, বিকেলে গিফট পেয়ে যাবি। বাবা বল, আমরা যাই, তুই ঘুমা। আমি বললাম, আচ্ছা বাবা। আমার কি আর ঘুম আসবে, কি সারপ্রাইজ সেই চিন্তা করে পড়তে গিয়ে ও মন বসল না কি হবে। মা বাবা যথারীতি বিকেলে আসলো। আমি ঘুমাইনি। মা আমার কাছে এসে বসল। মা বল, এই নেও বাবা তোমার গিফট, বলে একটা চাবি দিল। আমার বুঝতে বাকি রইল না, খুশিতে লাফিয়ে উঠলাম। আমি ঘর থেকে বের হয়ে গেলাম আমার নতুন বাইক দেখার জন্য। বাইকটা ছিল আমার অনেক পছন্দের। আমি নতুন বাইক নিয়ে বের হলাম ঘুরতে। সন্ধ্যায় বাড়ি ফিরলাম। বাবা বল, কি কেমন লাগলো সারপ্রাইজ? বাইক পছন্দ হয়েছে তো? আমি বললাম, হ্যাঁ বাবা, অনেক। রাতের খাবারে বিরিয়ানি রান্না হলো, সবাই মিলে রাতের খাবার খেলাম। তারপর টিভি দেখলাম। রাত হয়ে গিয়েছে অনেক, এবার শুবার পালা।
আমি বাবাকে বললাম, বাবা আমি তোমাদের সাথে ঘুমাবো, কতদিন হয় একসাথে ঘুমাই না। মা বুঝে গেছে কেন এইরকম বলছি। মা বলল, আমাদের সাথে ঘুমাতে হবে না, তুই তোর রুমেই ঘুমা। বাবা বল, আরে একদিনই তো। বাবা ঘুমিয়ে পড়েছে নিশ্চিত হয়ে। বললাম, মা বাবা তো গিফট দিল, তুমি গিফট দিবা না কিছু? মা বল, আমরা দুজনে মিলেই তো তোর গিফট দিলাম বাবা। আমি বললাম, না টাকা তো বাবা দিছে, তুমি তো দেও নাই। মা বলল, আমি কি টাকা ইনকাম করি, তোর বাবাই তো দিবে। আমি বললাম, তাহলে আমাকে তুমি কিছুই গিফট দিবা না মা? বলে মুখ ভার করে নিচের দিকে তাকাইলাম। আর এই রাত করে তোর জন্য কে দোকান খুলে বসে আছে শুনি, কাল দিন হোক দিবনি। মা বলল, আচ্ছা কি গিফট চাই শুনি আগে। আমি বললাম, আগে বলো, রাগ করবা না। মা বলল, আমি কি কখনো তোর সাথে রাগ করেছি বলো? এরপর আমি আমার ইচ্ছার কথা বললাম। মা কিছু না বলে ঘুমিয়ে পড়ল। আমি গিয়ে শুয়ে পড়লাম। সকালে ঘুম ভাঙল, বাবার ডাকে উঠে দেখলাম মা বাবা দুইজনেই উঠে পড়েছে। এই বাবা উঠো উঠো, কত বেলা হয়ে গেছে, যাও ফ্রেশ হও। যাচ্ছি বলে উঠে বাথরুম গিয়ে ফ্রেশ হলাম। আবারও বাবার ডাক, এই কত সময় লাগে, কলেজ যাবি না? বাবা বলল, আমাকে অফিসে নামিয়ে দিবি চল। মা বলল, বাবা কি খেলি? এইটুকু খেলে হবে বলে একটা ডিম আর একটু ভাত দিল। খাওয়া শেষ করে বাইক নিয়ে বের হব, মা আসলো। আমি বাইক নিয়ে বের হয়ে বাবাকে ডাকলাম। বাবা এসে আমার পিছনে বসলো। চলে গেলাম আমাদের গন্তব্যে। বাবা অফিসে, আমি কলেজে। কলেজে থেকে একটুও ভালো লাগছে না। হঠাৎ করে খবর আসলো আমাদের প্রিন্সিপালের মা মারা গেছে, তাই বাকি স্যারেরা সবাই মিলে 2 ঘন্টায় ছুটি দিয়ে দিল। আমাকে পাইকে খুশিতে মনটা লাফিয়ে উঠল, বাড়িতে যাব। বাড়িতে চলে আসলাম, কলিং বেল দিলাম, মা একটু সময় পরে এসে দরজা খুলে দিল। কিরে, এত আগেই চলে এলি, কলেজে যাসনি? আমি মাকে সবটা বললাম। আচ্ছা ফ্রেশ। মা কথা বলতে বলতে গেটের লকটা দিয়ে দিল। অমন সময় ফোন আসলো, মায়ের ফোনে দেখি বাবা। মা বল, এখন তোর বাবা ফোন দিল কেন? মা এইবার ফোনটা ধরল। বাবা বল, কি করো, ফোন দেই দেখো না। মা বল, রান্না করি এই সময় জানো তো। বাবা বল, সোহান কি বাড়িতে? শুনলাম ওদের কলেজ ছুটি হয়ে গেছে। মা বল, হ্যাঁ আসলো তো। বাবা বল, নতুন বাইক কিনে দিছি, চিন্তা হয় বুঝলে। বাবা বল, একটা ফাইল রেখে আসছি, ওকে একটু দিয়ে যেতে বলবা। মা বল, দেখি বলে। ওর কাছে ফোন দেও, আমি কথা বলছি। আমি, হ্যাঁ বাবা বলো, শোন আমি বাড়িতে 3 নাম্বার ডয়ারে একটা ফাইল ভুলে আসছি, একটু দিয়ে যা। আচ্ছা বাবা, আসছি বলে ফোন রেখে দিলাম, মুখে বিরক্তি প্রকাশ করলাম। আমি ফাইল নিয়ে বের হয়ে বাবাকে দিয়ে আসলাম। আসার সময় আমার স্কুল লাইফের এক বন্ধুর সাথে দেখা হলো। শুরু হলো গল্প, এর মাঝে মা ফোন দিল। বাবা কোথায় তুই? ঠিক আছিস তো? কত বেলা হয়ে গেল, এখনো ফিরছিস না কেন? আমি এই আসছি মা। মা বল, কটা বাজে শুনি? আমি বললাম, এই রে 3টা বেজে গেছে। বলে বন্ধুকে বললাম, এই যাই রে, এত সময় কখন গেল? বন্ধু ও একই কথা বলে হাসল, আমিও হাসলাম। এরপর বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়িতে এসে আমি বাথরুমে ঢুকলাম, গোসল করে বের হয়ে খাবার খেলাম, দেখি 4টা বাজে। আমি মায়ের রুমে গেলাম, দেখি মা শুয়ে আছে, আমি গিয়ে শুয়ে পড়লাম। মায়ের কপালের চুলগুলো সরিয়ে বললাম, মা তুমি এত সুন্দর, তোমাকে সিনেমায় কাজ করা উচিত ছিল। মা বলল, সেটা আমিও চাইতাম, পরে তো বিয়ে হয়ে গেল। আমি বললাম, আচ্ছা মা, বাবা ছাড়া তোমার বন্ধু কেউ ছিল? মা বল, না রে, ক্লাস 11 উঠতেই বিয়ে হয়েছিল। তোর বাবা আমাকে অনেক বিশ্বাস করে আর ভালোবাসে। মা বল, এই এত সময় কখন হলো, আজান কখন দিল, আর আজ তোর বাবা আসছে না কেন এখনো? মা দাঁড়াও, আমি বাবাকে ফোন দিচ্ছি। ফোন রিং হচ্ছে। কোথায় তুমি বাবা? এই চলে আসছি, আর 5 মিনিট লাগবে। বলে ফোন রেখে দিল। মা বাথরুমে ঢুকল। 2 দিন কেমনে কাটল জানি না, শুধু এইটুকু জানি কলেজে গেছি ঠিকই, কিন্তু মন পড়েছিল বাড়িতে। এর মাঝে 3 দিন পরীক্ষার রুটিন দিল। বাড়িতে এসে বললাম আমার পরীক্ষার রুটিন দিয়েছে। মা বলল, তাহলে তো ভালোই হলো। আমি বললাম, মা আমি তোমার উত্তরের অপেক্ষায় আছি জানো তো। মা বলল, জানি। আমি বললাম, তাহলে বলো। মা বলল, আচ্ছা শুন, তোর ইচ্ছা পূরণ হবে তবে পরীক্ষায় ভালো রেজাল্ট করলে। আমি বললাম, সত্যি তো? মা বল, হ্যাঁ। আমি বললাম, 1 মাস আছে পরীক্ষার, আমি পড়া শুরু করলাম, আমি এত পড়া কোনোদিনও পড়িনি। 1 মাস পরে পরীক্ষা শুরু হলো, পরীক্ষা চলল 25 দিন। তারপর বাড়িতে ফিরলাম। অফিসে আমার প্রতি সবার নজর ছিল, শুধুমাত্র সহকর্মীরা নয়,
বরং আমার বসও আমার দিকে বেশ নজর রেখেছিলেন। একদিন বস আমাকে তার কেবিনে ডেকে আমার সাথে জোর করে খারাপ কিছু করার চেষ্টা করেন। আমি সাহস করে বসকে দূরে ঠেলে দিয়ে কেবিন থেকে বের হয়ে আসি। বের হয়ে লিফটে উঠতেই বসও আমার পিছু নেন। হঠাৎ লিফটটি বন্ধ হয়ে যায়। আমাকে একা দেখে বস লিফটের মধ্যেই আমাকে। একদিন অবশেষে কুনাল বসের কাছে গিয়ে কিছু কথা বলার সাহস পেলাম। সেদিন রাতে নিজের মতো করে সাজগোজ করে তার ঘরের দিকে রওনা হলাম। ঘরে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে হালকা করে স্পর্শ করি। কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থাকলাম, আর সে আমার থেকে দূরে সরে গেল না। আমি বললাম, কুনাল, কেন এমন করে এড়িয়ে যাচ্ছ? তুমি কি জানো কতদিন ধরে তোমাকে নিয়ে আমি কত চিন্তা করছি? তোমার সামনে থাকলেও তুমি কেন এমন দূরে দূরে থাকছ? কথাগুলো বলতে বলতে আমার হাত তার কাঁধে স্পর্শ করে। সে ঘুরে তাকালো না, আর আমি মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। যেন মুহূর্তটি থেমে গেল আমাদের জন্য। বন্ধুরা, আজকের গল্পটি অনেক বেশি স্পেশাল, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর প্লিজ ভিডিওটিতে একটা লাইক করে দেও। আমার বয়স 25 বছর। আমি অনেক সুন্দর আর আকর্ষণীয় ছিলাম। আমার নাম তানিয়া। শহরে আসার পর থেকেই আমি অনেক ছোট পোশাক পরে থাকি, যা আমাকে আরও আকর্ষণীয় করত। আমি আমার শরীরের অনেক যত্ন নিতাম। এত কিছুর করার পিছনে একটা কারণ হলো যেন আমি একটি ভালো চাকরি পাই। এই চাকরি পাওয়ার জন্য আমি ইচ্ছা করেই বসের গাড়ির সামনে যেতে চেয়েছিলাম, কারণ এতে আমার চাকরি পাওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আমি জানতাম না যে এই চাকরির মূল্য আমাকে আমার সম্মান দিয়ে দিতে হবে। হালকা আঘাতের কারণে আমার হাঁটুতে সামান্য ব্যথা হয়েছিল, তবে সৌভাগ্যক্রমে বড় কোনো আঘাত পাইনি। বস আমাকে সাহায্য করে হাসপাতালে নিয়ে যান এবং প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তিনি তখনও জানতেন না যে আমি তার কোম্পানিতে ইন্টারভিউ দিতে এসেছিলাম। এই আইডিয়াটা আমার এক বন্ধুর কাছ থেকে পেয়েছিলাম। সে আমার এই বসের কোম্পানিতে কাজ করে। বস আমার ঠিকানা জানতে চেয়েছিলেন এবং ক্ষতিপূরণের জন্য আমাকে কিছু আর্থিক সাহায্য করেছিলেন। শহরে আমার কোনো আত্মীয় ছিল না, এবং আমি চিরতরে আমার মামার বাড়ি ছেড়ে চলে এসেছিলাম, কারণ আমার মামি আমাকে অনেক কষ্ট দিয়েছিলেন। আমার এই পরিস্থিতির কথা বসকে জানাই এবং বলি যে এই শহরে আমার কেউ নেই, আমি এখানে চাকরির খোঁজে এসেছি। তখন বস বললেন, ঠিক আছে, আমি আমার বাড়িতে তোমার জন্য একটি রুমের ব্যবস্থা করতে পারি, এবং সুস্থ হয়ে উঠলে তোমাকে চাকরির একটা ব্যবস্থা করে দিব। বসের এই সহায়তার মাধ্যমে তিনি একজন ভালো মানুষ বলে মনে হচ্ছিলেন, এবং আমারও থাকার কোনো নির্দিষ্ট জায়গা ছিল না, তাই আমি তার প্রস্তাবটি মেনে নিলাম। তার নাম ছিল কুনাল। তার বাড়ি বড় হলেও তিনি একাই থাকতেন এবং বাড়িতে কয়েকজন কর্মচারী ছিল। বাড়িতে আসার পর খুব বেশি সময়ও হয়নি, তাই আমি শান্তভাবে তার দেওয়া ঘরটিতে চলে গেলাম। আচমকা ঘটে যাওয়া এই দুর্ঘটনাটি আমার জীবনে অদ্ভুত কিছু ঘটনা নিয়ে আসবে, তা একদমই বুঝতে পারিনি। তবে এটুকু জানতাম যে এমন হঠাৎ করে কারো সাথে সাক্ষাৎ হওয়ার পেছনে কোনো না কোনো কারণ থাকে। যখন পর্যন্ত আমার পা পুরোপুরি সুস্থ হচ্ছিল না, কুনাল আমার প্রতি অনেক যত্ন নিয়েছিলেন। এই সময়ে জানতে পারলাম তিনি একজন সফল ব্যবসায়ী। কিছুদিনের মধ্যেই আমি পুরোপুরি সুস্থ হয়ে উঠলাম। সুস্থ হওয়ার পর ভাবলাম যে এবার আমাকে সেই বাড়ি ছেড়ে যেতে হবে। সেদিন কুনাল নিজেই আমাকে জিজ্ঞাসা করলেন যে আমি কবে চলে যাব। তখন আমি তার সামনে আবেগে ভেঙে পড়লাম। বললাম, আমার এখানে থাকার মতো কোনো জায়গা নেই এবং এখনও পর্যন্ত কোনো চাকরিও পাইনি। যেদিন আপনার গাড়ির সাথে আমার দুর্ঘটনা হয়েছিল সেদিন আমার একটি ইন্টারভিউ ছিল, যা এখন আমার হাতছাড়া হয়ে গেছে। আমার কান্না দেখে কুনাল আমাকে তার কোম্পানিতে একটি চাকরি দিলেন এবং তার বাংলোতে থাকার জন্য একটি রুমের ব্যবস্থা করলেন। তিনি বললেন, যতদিন না অন্য কোথাও থাকার ব্যবস্থা করছি ততদিন আমি এখানে থাকতে পারি। এত ভালো সুবিধা পাওয়ায় আমি সেই বাড়ি ছাড়তে চাইনি, কিন্তু কুনাল আমাকে অন্য কোথাও থাকার জন্য 1 মাস সময় দিয়েছিলেন। এবার থেকে আমার নতুন চাকরি শুরু হলো। অফিসে গিয়ে জানতে পারলাম যে কুনাল এর বাবা এখানকার বড় বস। সেদিন প্রথমবার তার সাথে আমার দেখা হওয়ার কথা ছিল অফিসে। আমি কেবিনে ঢুকতেই তিনি কিছুক্ষণ তাকিয়ে রইলেন এবং আমাকে বসতে বললেন। আমি নিজের পরিচয় দিলাম এবং তারপর কেবিন থেকে বের হতে যাব। তখন তিনি হঠাৎ করে আমার হাত দুটি ধরে ফেললেন এবং ছাড়তে চাইছিলেন না। তার এই ব্যবহারে আমি কিছুটা অবাক হয়ে গেলাম। কেন জানি না মনের ভিতর অনেক ভয় পেতে থাকলাম। চাকরির প্রথম দিনেই তিনি আমাকে 5-6 বার কেবিনে ডেকেছিলেন, যা আমার খুব একটা ভালো লাগছিল না। তবুও কিছু বলার সাহস পাইনি।
কারণ কিছু বললে হয়তো চাকরিটা চলে যেত। সেদিন সন্ধ্যায় বাড়ি ফিরলে দেখি ছোট বস কুনাল বাড়িতে নেই। আমি বাড়ির পরিচারিকার কাছে বসের ব্যাপারে জানতে চাইলে সে জানান কুনাল এই বাড়িতে একাই থাকেন। তার এত ধনসম্পদ দেখে আমার চোখ যেন চকচক করছিল। আমার মনে অর্থের লোভ তৈরি হতে শুরু করে। রাতে ইচ্ছাকৃতভাবে ছোট পোশাক পরে কুনালের রুমে যাই। আমি সামান্য ল্যাংড়াতে হাঁটছিলাম, যা দেখে কুনাল এগিয়ে এসে জানতে চান কি হয়েছে। আমি বললাম, আমার পায়ে খুব ব্যথা হচ্ছে, আর সহ্য করতে পারছি না। এই ব্যথা তার সেদিনের অ্যাক্সিডেন্ট এর কারণে হচ্ছে। কুনাল বস অনেক ভালো মনের মানুষ ছিল। আমি তার প্রেমে পড়ে গিয়েছিলাম, আর আমার ভিতরে টাকার লোভ কাজ করছিল। আমি বললাম, পায়ের ব্যথা সহ্য করতে পারছি না, তাই এখানে এসেছি। কুনাল আমার হাত ধরে আমাকে বিছানায় বসিয়ে দিল এবং আমার পায়ে ক্রিম লাগাতে শুরু করল। আমি ছোট পোশাক পরা ছিলাম, যা হাঁটুর উপরে পর্যন্ত ছিল। আমি কুনালের দিকে তাকিয়েছিলাম, আর সে মনোযোগ দিয়ে আমার পায়ে ক্রিম লাগাচ্ছিল। সে একবারও আমার দিকে তাকায়নি। জানি না কেন। আমি ধীরে ধীরে তার কাছে আসার চেষ্টা করছিলাম। তখনই সে বলল, আজ রাতে আমি বাইরে গেস্ট রুমে ঘুমাব, তুমি এই ঘরে বিশ্রাম নাও। তার এই কথা শুনে আমি হতভম্ব হয়ে গেলাম। এক মুহূর্তে যেন সব থেমে গেল। কুনাল শুধু আমার পায়ে ব্যথার ক্রিম লাগিয়ে কিছুক্ষণ পর রুম থেকে বেরিয়ে গেল। কিন্তু এত সহজে হাল ছাড়ার মতো আমি নই। আমি জানতাম কিভাবে নিজের উদ্দেশ্য পূরণ করতে হবে, তাই আমার চেষ্টা চালিয়ে গেলাম। পরের দিন আমি ঠিক সময়ে অফিসে পৌঁছালাম, যদিও কুনাল আমাকে তাদের বাড়িতে থাকার সুযোগ দিয়েছিল। অফিসের পথে আমরা আলাদা আলাদা যেতাম। অফিসে ঢুকে লিফটের সামনে এসে দেখি বড় বসও সেখানে দাঁড়িয়ে আছেন। তিনি কুনালের বাবা। লিফটে ওঠার পর তিনি আমাকে আন্তরিকতার সঙ্গে শুভ সকাল জানালেন এবং এক মুহূর্তের জন্য বন্ধুত্বপূর্ণ ভঙ্গিতে কাঁধে হাত রাখলেন। এরপর আচমকা তার হাতের অবস্থান একটু অস্বস্তিকর মনে হল, যদিও তিনি কিছু বলেননি। অফিস ছিল ৫ম তলায়, আর লিফটের দরজা খোলার জন্য আমরা তখন অপেক্ষা করছিলাম। লিফট আমাদের গন্তব্যে পৌঁছানোর আগেই হঠাৎ বন্ধ হয়ে গেল। সিকিউরিটিতে ফোন করার বদলে বড় বস আমাকে নিজের দিকে টেনে নিলেন। আমি বললাম, আপনি কি করছেন? যা কিছু করছেন সবকিছু ক্যামেরায় ধরা পড়ছে। তিনি হাসলেন এবং বললেন, এই কোম্পানি, এই ক্যামেরা, সবকিছু আমার নিয়ন্ত্রণে। এই ফুটেজ কিভাবে ব্যবহার করতে হবে তা আমি ভালোই জানি। এরপর তিনি বললেন, তানিয়া, তুমি খুব সুন্দরী। এত সুন্দর মেয়ে আগে এই কোম্পানিতে দেখিনি। তোমার চাকরিটা কিভাবে পেয়েছ সেটা আমি জানি, কিন্তু এই চাকরি ধরে রাখতে চাইলে আমাকে ভালো রাখতে হবে। তার এই ধরনের কথা শুনে আমার মনে অনেক কষ্ট পেলাম। বসের বয়স প্রায় ৬০ হবে, কিন্তু তিনি তার বয়সকে মানতে রাজি নন। তিনি আরও বললেন, যদি দ্রুত ধনী হতে চাও তবে এটাই সঠিক পথ। আমারও আর্থিক সচ্ছলতা অর্জনের ইচ্ছা ছিল, তবে এভাবে নয়। তার কাছাকাছি আসতে আমার অস্বস্তি হচ্ছিল। তিনি নিজের হাত থেকে ব্যাগটা নিচে রেখে আমাকে আরও শক্ত করে ধরলেন। ঠিক তখনই হঠাৎ করে লিফট চালু হয়ে যায় এবং তিনি আমার থেকে দূরে সরে যান। লিফটের দরজা খুলতেই দেখি সামনে কুনাল দাঁড়িয়ে। সে জিজ্ঞাসা করল, তানিয়া, তুমি ঠিক আছো তো? আমি মাথা নেড়ে তাকে আশ্বস্ত করলাম এবং লিফট থেকে বেরিয়ে এলাম। বাইরে এসে নিজের ডেস্কে গিয়ে প্রথমেই ২ গ্লাস পানি খেলাম, কারণ লিফটে যা ঘটেছিল তাতে আমি বেশ ঘাবড়ে গিয়েছিলাম। শহরে একা এসে নিজের দায়িত্বে এখানে থাকার সিদ্ধান্ত নিয়েছিলাম, তাই জানতাম যে এমন পরিস্থিতিরও মুখোমুখি হতে পারে। একজন একা মেয়ের জন্য এই পথটা একেবারেই সহজ নয়। চাকরির ২য় দিনেই কোম্পানির বড় বস আমার সাথে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করার চেষ্টা করেছিলেন। কষ্টে নিজেকে সামলে নিলাম। আজ অফিসে আমার এক সহকর্মী আমাকে জানালো যে কুনাল এবং বড় সাহেবের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। কুনাল আসলে বড় সাহেবের ছেলে এবং কিছুদিন আগে প্রথমে আমি তাদের লিফটে একসঙ্গে দেখেছিলাম, কিন্তু তারা এমনভাবে আচরণ করছিলেন যেন একে অপরকে চিনেন না। কুনাল একাই থাকতেন, হয়তো তার বাবার কিছু খারাপ দৃষ্টিভঙ্গির কথা জানতেন বলেই দূরে থাকার সিদ্ধান্ত নিয়েছিলেন। আমি তাদের ব্যক্তিগত বিষয়ে জড়াতে চাইনি। আজ পুরো দিন বড় বস আমাকে কেবিনে ডাকেননি, যা আমার জন্য একটু অদ্ভুত লেগেছে। কুনালের বয়স অনুযায়ী যে জিনিসগুলি তারই উপভোগ করার কথা, সেগুলো তার বাবা এই বয়সে করতে চাইছিলেন। আমি মূলত কুনালের মনোযোগ পাওয়ার চেষ্টা করছিলাম, কারণ তাকে আমার লক্ষ্য হিসেবে ধরেছিলাম। তার বয়স প্রায় ৩৫ বছর বয়স হলেও তার মধ্যে এক ধরনের উজ্জীবিত চেতনা ছিল, যা বারবার আমাকে তার দিকে টানছিল।
সেদিন রাতে আমি ইচ্ছাকৃতভাবে তাকে আমার ঘরে ডেকে স্কার্টের হুক লাগানোর জন্য বলি। তখন তার হাতের সামান্য স্পর্শ অনুভব করেছিলাম। হুক লাগানোর পর কুনাল দ্রুত রুম থেকে বেরিয়ে যান। সে দিন দিন আমার কাছ থেকে দূরে সরে থাকতে শুরু করছিল। জানি না কেন, আমি তাকে আমার মনের কথাগুলো বুঝাতে পারছি না। কিছুক্ষণ পর আমি প্রস্তুত হয়ে তার ঘরে যাই, কিন্তু তাকে সেখানে খুঁজে পেলাম না। সেদিন আমি তার জন্য অনেক সুন্দর করে সেজেছিলাম। যে কেউ আমাকে দেখলে অবাক হয়ে যেত। পুরো বাড়িতে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পেলাম না। তখন বাড়ির কাজের লোকের কাছে জিজ্ঞাসা করলাম, তিনি কোথায় আছেন। তারা জানালেন যে কুনাল কোনো কাজের জন্য বাইরে গিয়েছেন। কুনালের জন্য অপেক্ষা করতে করতে অবশেষে আমি নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়লাম। এভাবে কেটে গেল কয়েকদিন। প্রতিদিন রাতে আমি পরিপাটি হয়ে কুনালের ঘরে যেতাম, কিন্তু কখনোই তাকে সেখানে খুঁজে পেতাম না। রাতে সে কোথায় যেত তা আমার বুঝে আসছিল না। এত সুন্দরী ও আকর্ষণীয় মেয়ে তার সামনে থাকার পরও সে কেন আমার প্রতি আকর্ষণ বোধ করছিল না, এ নিয়ে আমার মনে কৌতূহল তৈরি হয়েছিল। একদিন অবশেষে তার কাছে গিয়ে কিছু কথা বলার সাহস পেলাম। সেদিন রাতে নিজের মতো করে সাজগোজ করে তার ঘরের দিকে রওনা হলাম। ঘরে ঢুকে দেখি সে জানালার পাশে দাঁড়িয়ে বাইরে তাকিয়ে আছে। ধীরে ধীরে তার দিকে এগিয়ে গিয়ে পেছন থেকে হালকা করে স্পর্শ করি। কিছুক্ষণ এমনই দাঁড়িয়ে থাকলাম, আর সে আমার থেকে দূরে সরে গেল না। আমি বললাম, কুনাল, কেন এমন করে এড়িয়ে যাচ্ছ? তুমি কি জানো কতদিন ধরে তোমাকে নিয়ে আমি কত চিন্তা করছি? তোমার সামনে থাকলেও তুমি কেন এমন দূরে দূরে থাকছ? কথাগুলো বলতে বলতে আমার হাত তার কাঁধে স্পর্শ করে। সে ঘুরে তাকালো না, আর আমি মৃদু হাসি দিয়ে তাকে জড়িয়ে ধরলাম। সে আমায় আলতো করে নিজের বাহুতে টেনে নিল। যেন মুহূর্তটি থেমে গেল আমাদের জন্য। ধীরে ধীরে আমাকে নিয়ে বিছানার কাছে নিয়ে এলো। আমি বিছানার একপাশে বসতেই আমার হাত হঠাৎ করে পাশে রাখা একটি বোতামে পড়ল। বোতাম চাপা মাত্রই ঘরের আলো হঠাৎই উজ্জ্বল হয়ে উঠল, আর এক তীব্র শব্দ কানে এলো। চমকে উঠে সামনে তাকিয়ে দেখি যে মানুষটিকে এতক্ষণ ধরে আমি আমার সঙ্গী মনে করছিলাম, সে আসলে অন্য কেউ। সামনে দাঁড়িয়ে থাকা ব্যক্তি প্রায় 60 বছরের বৃদ্ধ, যার শরীরে আমার কুনালের পোশাক। আমি তাড়াতাড়ি দূরে সরে এসে বললাম, এটা আপনি কি করছেন? আমি আপনার ছেলের কাছে এর অভিযোগ করব। তিনি হেসে বললেন, তোমাকে যা প্রয়োজন তাই দিতে এসেছি। তোমার চাওয়া সুখ তোমার কুনাল তা দিতে পারবে না। তার অভ্যাসই এমন, সে শুধু মানুষের মন ভাঙে। তার কথা শুনে আমি বেশ অবাক হয়ে গেলাম। বললাম, আপনি যে ধরনের সুখের কথা বলছেন তা সম্ভব নয়, কারণ আমি আপনার ছেলেকে সত্যিই ভালোবাসি। তিনি একটু হেসে বললেন, ভালোবাসা? আর তা ওর জন্য? ও তোমার অনুভূতির মূল্য কোনোদিনও দেবে না। আমি দেখছি গত কয়েকদিন ধরে তুমি তার কাছে যাওয়ার চেষ্টা করছ। কিন্তু তুমি কি জানো সে প্রতিদিন রাতে কোথায় যায়? এটা জানলে তোমার এই ভালোবাসার অনুভূতি হয়তো বদলে যাবে। আমি তার কথা শুনে অবাক হয়ে গেলাম। তোমাকে আমার কাছেই আসতে হবে, তবে চিন্তা করো না, তিনি বললেন, আমি তোমাকে গ্রহণ করব ততক্ষণে, যতক্ষণ তুমি নিজে থেকে আসতে চাও। এরপর তিনি আমার কাছে এসে আমার হাত ধরলেন। আমি নিজেকে সরিয়ে নিতে চেষ্টা করলাম, তখন তিনি বললেন, ভয় পেজো না, আমি তোমার উপর কোনো জোর খাটাব না। যেমনভাবে এসেছ ঠিক তেমনই এখান থেকে চলে যেতে পারবে। তবে আমি নিশ্চিত 1 ঘন্টা পর তুমি নিজেই আমার কাছে ফিরে আসবে। কারণ যেটা তুমি খুঁজছ সেই স্বাচ্ছন্দ্য আমার কাছেই আছে। হ্যাঁ, আমার বয়স বেশি। যা কিছু তুমি চাও সবকিছু তোমার চোখের সামনেই আছে। এ কথা বলে তিনি আমার হাত ধরে আমাকে ঘরের বাইরে নিয়ে গেলেন। তারপর আমাকে তার গাড়িতে বসালেন এবং নিয়ে চললেন এক হাসপাতালে। কেন সেখানে যাচ্ছি সেটা আমি বুঝতে পারলাম না। হাসপাতালের দরজায় পৌঁছাতেই আমরা লিফটের দিকে এগোলাম। লিফট খুলতেই দেখি সামনে দাঁড়িয়ে আছে কুনাল। সে তখন নিরাপত্তার পোশাক পরে রাতের শিফটে হাসপাতালের নিরাপত্তা রক্ষীর কাজ করছে। তাকে এই অবস্থায় দেখে আমি একেবারে হতভম্ব হয়ে গেলাম। মনের গভীরে আঘাত পেলাম, কারণ আমার বিশ্বাস ভেঙে পড়ছিল। আমি সেখান থেকে মাথা নিচু করে বেরিয়ে এলাম। তখন বড় সাহেব হেসে বললেন, এই তো তোমার সেই অর্থশালী কুনাল, যে রাতের বেলায় নিরাপত্তার দায়িত্ব পালন করে। ধীরে ধীরে আমার মনের ভেতর থেকে কুনালের প্রতি আসক্তি কমতে শুরু করল। লিফটের সামনে দাঁড়িয়ে আমার ভেতরে এক ধরনের তিক্ততা আর ক্রোধ জমতে শুরু করল।
বড় সাহেব বলল, এই কারণেই আমি এই অবহেলিত ছেলেটির সঙ্গে এক ছাদের নিচে থাকি না। তিনি বললেন, কারণ সে কেবল একজন সাধারণ নিরাপত্তারক্ষীর কাজ করে। ঠিক তখনই কুনা সেখানে এলো। সে আমাকে দেখে বিস্ময়ে বলল, তুমি এখানে কেমন করে এলে, তানিয়া? আমি জিজ্ঞাসা করলাম, তুমি কি না একটি কোম্পানির মালিক? তবুও তুমি কেন এমন কাজ করছ? কুনাল শান্ত গলায় বলল, তোমাকে ব্যাখ্যা দেওয়ার প্রয়োজন নেই। তবে সত্যি হল, গত কিছুদিন ধরে আমার এবং আমার বাড়ির সঙ্গে তোমার কিছু সম্পর্ক তৈরি হতে চলেছে। হ্যাঁ, আমি একটি কোম্পানির মালিক, কিন্তু তোমার মনে হয়তো প্রশ্ন উঠছে কেন আমি রাতের বেলায় নিরাপত্তার কাজ করি এবং আমার বাবা আর আমি কেন পরস্পরের সঙ্গে কথা বলি না। তার আসল কারণ হল, একটি বছর আগে আমি এই হাসপাতালের লিফটে আমার স্ত্রী ও শিশুকে হারিয়েছিলাম। সে নীরবে একটু থামল, তারপর বলল, আমার স্ত্রী তখন গর্ভাবস্থার ৯ম মাসে ছিল। তাকে ডেলিভারির জন্য এই হাসপাতালেই এনেছিলাম। প্রসব ওয়ার্ড ছিল ৪র্থ তলায়। কিন্তু লিফট হঠাৎ করে ২য় তলায় আটকে যায়। সেই সময় লিফটে শুধু আমরা দুজনই ছিলাম। আমার স্ত্রী তীব্র ব্যথায় কাতরাচ্ছিল। আমি বারবার নিরাপত্তার জন্য সাহায্য চেয়েছিলাম, কিন্তু কিছুই কাজ করছিল না। পুরো ২ ঘণ্টা পর লিফট মেরামত করা হয়েছিল, কিন্তু ততক্ষণে সেদিন আমার চোখের সামনে আমার স্ত্রী এবং আমাদের অনাগত সন্তান প্রাণ হারায়। সেই মর্মান্তিক ঘটনার পর থেকে আমি শপথ নিয়েছি, আর কোনো নারী যেন এমন পরিস্থিতির শিকার না হন। তাই প্রতিদিন রাতে আমি এখানে লিফট গার্ড হিসেবে কাজ করি এবং সারা রাত লিফটে পাহারায় থাকি। সেদিন কিছু মুহূর্তের দেরিতে সাহায্য না পাওয়ার কারণে আমি আমার জীবনের ২টি মূল্যবান মানুষকে হারিয়েছি। কুনাল শান্ত স্বরে বলল, আমার বাবা আমার এই কাজ একেবারেই পছন্দ করেন না, এজন্যই আমাদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছে। বাবা চান আমি এসব ভুলে যাই, কিন্তু এমন কিছু ভুলে যাওয়া এতটা সহজ নয়। কারণ এর সঙ্গে আমার গভীর আবেগ জড়িয়ে আছে। কুনাল এর এই কথা শুনে আমার চোখে অশ্রু চলে এলো। তার অনুভূতিগুলো এতটাই আন্তরিক ছিল যে শুনে তার বাবারও চোখ ভিজে উঠল। তিনি ছেলেকে জড়িয়ে ধরে মাফ চাইলেন। এদিকে বড় সাহেব আমার দিকে ফিরে বললেন, আমাকে ক্ষমা করো, আমি তোমার পরীক্ষা নিচ্ছিলাম। তুমি কিন্তু কুনালের প্রতি শুধু তার অর্থের জন্য আকৃষ্ট হয়েছিলে। তুমি ইচ্ছাকৃতভাবে তার গাড়ির সামনে এসে তাকে বাধ্য করেছিলে তোমার সাহায্য করতে। কিন্তু একটা বছর আগে কুনালের জীবনে যা ঘটেছে, তারপর থেকে সে খুবই সংবেদনশীল হয়ে উঠেছে। সে সবসময় যে কোনো নারীর সাহায্যে প্রস্তুত থাকে। তুমি যে কাজটা করছিলে সেটা ভুল ছিল, তাই তোমার প্রতি কিছুটা কঠোর হতে বাধ্য হয়েছিলাম, বড় সাহেব বললেন। তার এই কথাগুলো শুনে আমার ভুলটা স্পষ্ট হয়ে গেল। আমি কুনাল এবং তার বাবার কাছে ক্ষমা চাইলাম। সত্যি বলতে, আমি ভাবছিলাম কুনালের সাথে বিয়ে করে তার সম্পত্তি নিয়ে আরামে জীবন কাটাব। তবে কুনাল সম্পূর্ণ ভিন্ন ধরনের একজন মানুষ, একজন সংবেদনশীল মানুষ, যিনি বড় একটি কোম্পানির মালিক হয়েও নিরাপত্তা রক্ষার কাজ করছেন, কারণ এই কাজের সঙ্গে তার আবেগ জড়িয়ে আছে। সেদিন আমার উপলব্ধি হল, টাকার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হল মানুষের প্রতি মানুষের অনুভূতি। টাকা তো উপার্জন করা যায়, কিন্তু একবার প্রিয়জনকে হারালে তাদের আর ফিরে পাওয়া যায় না। তাই টাকার চাইতে আমাদের কাছের মানুষদের মূল্য দেয়া প্রয়োজন। অর্থ থাকলেই যে জীবনে সুখ থাকবে এমনটা নয়। সবার জীবনেই কিছু না কিছু অভাব থাকে, আর তাই আমাদের উচিত যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকা এবং সেই জীবনকে আনন্দময় করে তোলা। এই গল্প আমাদের মূল্যবান শিক্ষা দেয় যে প্রকৃত ভালোবাসা ও সম্পর্ক গড়ে তুলতে গেলে আত্মস্বার্থ বাদ দিয়ে আন্তরিকতা ও সততার প্রয়োজন। গল্পের মূল চরিত্রটি প্রথমে কুনালের প্রতি আকৃষ্ট হয়েছিল তার অর্থ ও আরামের জীবনের জন্য, কিন্তু আস্তে আস্তে তার ভুল উপলব্ধি করে। সে বুঝতে পারে, কুনাল শুধুমাত্র একজন ধনী ব্যক্তি নয়, বরং একজন সংবেদনশীল মানুষ, যার জীবনে গভীর মানসিক আঘাত রয়েছে এবং যিনি নিজের জীবনকেও মানবিক সেবার জন্য উৎসর্গ করতে ইচ্ছুক। বড় সাহেবের কথায় বোঝা যায়, তিনি মূল চরিত্রের উদ্দেশ্য যাচাই করতে চেয়েছিলেন। এমন আচরণের মাধ্যমে তিনি তাকে বুঝিয়ে দেন যে কাউকে স্বার্থের জন্য ব্যবহার করা ঠিক নয়। একজন মানুষের প্রকৃত মূল্য তার সম্পত্তি বা সামাজিক অবস্থান দিয়ে বিচার করা উচিত নয়, বরং তাকে বিচার করা উচিত তার মানবিক গুণাবলী ও অনুভূতির গভীরতা দিয়ে। গল্পটি আমাদের আরও শিক্ষা দেয় যে সঠিক উদ্দেশ্য নিয়ে মানুষের সঙ্গে সম্পর্ক তৈরি করা উচিত, যাতে সম্পর্কটি দীর্ঘস্থায়ী এবং মূল্যবান হয়। শুধু সুবিধা পাওয়ার জন্য সম্পর্ক গড়ে তোলা শেষমেশ নিজের ক্ষতি ডেকে আনতে পারে। মূল চরিত্রটি যখন নিজের ভুল বুঝতে পারে এবং কুনাল ও তার বাবার কাছে ক্ষমা প্রার্থনা করে,
তখন সে তার নিজের আত্মপর্যালোচনা করে, যা ব্যক্তিত্বের উন্নতির জন্য অত্যন্ত প্রয়োজনীয়। বন্ধুরা, যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক করুন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন, যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। ধন্যবাদ, দেখা হবে আমাদের পরবর্তী ভিডিওতে।